আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো। আজ আমরা ইংরেজি দ্বিতীয় পত্রে অন্যতম আরেকটি টপিক কানেক্টর নিয়ে আলোচনা করব এবং 2023 সালের যে বোর্ড প্রশ্ন রয়েছে সেখান থেকে নির্বাচিত কয়েকটি বোর্ড প্রশ্ন সলভ করব, যাতে কানেক্টরসের উপর তোমার একটি ভালো ধারণা তৈরি হয় এবং কানেক্টরসের যে 7 মার্কস রয়েছে সেই 7 মার্কস যাতে তুমি এনশিওর করতে পারো। তাহলে চলো শুরু করি। এক্ষেত্রে প্রথমে আমরা কানেক্টরসের কিছু শর্টকাট নিয়ে আলোচনা করব, যা তোমাকে প্রশ্ন সলভ করার সময় অনেক হেল্প করবে আশা করি। এক্ষেত্রে আমাদের প্রথম শর্টকাট হলো সিকোয়েন্স, তারপর রেজাল্ট, তারপর সিগনিফিকেন্স, তারপর কন্ট্রারি। এরপরে টপ কিছু কানেক্টরস আমি এখানে অ্যাড করেছি। প্রথমে বলি কানেক্টরস কোথায় ইউজ করবে। ধরো তোমাকে এরকম একটা প্রশ্ন দিবে যেখানে মূলত তোমাকে একটা লাইন দিবে, লাইনের শুরুতে তোমাকে একটা গ্যাপ দিয়ে দিবে, বলবে যে এখানে একটা কানেক্টরস ইউজ করতে। আসলে কানেক্টরস আমরা ইউজ কেন করি, এটি আসলে কোনো গ্রামাটিক্যাল টপিক না। এটি হলো মূলত তোমার যখন তুমি ফ্রি হ্যান্ড রাইটিং লিখবে বা একটা প্যারাগ্রাফ লিখবে বা যে কোনো একটা লেখা তুমি ইংরেজিতে যখন লিখবে, তখন সাধারণত এই কানেক্টরসগুলো ইউজ করা হয় তোমার যে লেখার মান রয়েছে সে মানকে বাড়ানোর জন্য। যখন আমরা বলি, ধরো যেমন আমরা বিভিন্ন প্যারাগ্রাফ ইউজ করে থাকি, ঠিক এরকম লেখা যে আমার লক্ষ্য ডক্টর হওয়া, এই ডক্টর হয়ে আমি দেশের সেবা করব, পাশাপাশি গরিবদের সাহায্য করব এবং দেশের মানুষদের জন্য কিছু একটা করব, এরকম আমরা সামথিং আমরা লিখি সাধারণত। এই যখন আমি বলেছি পাশাপাশি বা এবং এরকম কিছু ওয়ার্ড আমি কিন্তু ইউজ করেছি আমার লেখার সৌন্দর্যটা বাড়ানোর জন্য, বা যাতে একটা বোরিংনেস এটা যাতে না আসে। তো এক্ষেত্রে কানেক্টরসও মূলত ইংরেজিতে এমন একটা কতগুলো ওয়ার্ড যেগুলো তোমার লেখা মূলত বোরিংনেসটা কাটিয়ে দিবে এবং তুমি যখন একটা লেখা লিখবে তখন এই সেন্টেন্সের পরের সেন্টেন্সটার গুরুত্ব বাড়ানোর জন্য মূলত কানেক্টরস ইউজ করা হয়, বা আগের সেন্টেন্সের সাথে যে তথ্যের মিল রয়েছে বা বৈসাদৃশ্য রয়েছে সেগুলিও মূলত প্রকাশ করার জন্য এই কানেক্টরস ইউজ করা হয়। এটি আরও ক্লিয়ার হবে যখন আমরা সামনে এখানে প্র্যাকটিস করতে থাকবো। তো এক্ষেত্রে প্রথম আমরা বলি সিকোয়েন্স। ধরো তোমাকে প্রশ্ন দিবে মোবাইল ফোনের উপকারিতা, এরকম একটা ধরো তোমাকে প্যাসেজ দিল, তখন তোমাকে সেখানে বললো তোমার সেখানে দেওয়া থাকবে কি, ধরো প্রথমে বলেছে মোবাইল ফোন বর্তমান বিজ্ঞানের সবচেয়ে জনপ্রিয় আবিষ্কার, আমরা বললাম। এরপর একটা স্ল্যাশ দিবে, এরপরে এর ধারাবাহিকভাবে কয়েকটি উপকার বলতে থাকবে, যেমন এটি দ্বারা আমরা কল করতে পারি, এটি দ্বারা আমরা যে কোনো ইনফরমেশন দ্রুত নিতে পারি, সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারি, বা এটি দ্বারা আমরা রেডিওর মতো রেডিওকেও আমরা মোবাইলের ভিতর ইউজ করতে পারি। এরপরে এটি দ্বারা আমরা কি করতে পারি, আমাদের কারকে কন্ট্রোল করতে পারি। এরকম হাজার উপকারিতা রয়েছে না। এখন এগুলো ধরো ধারাবাহিকভাবে রয়েছে, তখন এরকম যখন ধারাবাহিকভাবে একটা টপিকের যখন উপকারিতা বা অপকারিতা বা এই টপিক নিয়েই দেখো ধরো কথা হচ্ছে, তখন আমরা সাধারণত এটা আমরা একটা প্যারাগ্রাফ আছে যেমন অ্যাডভান্টেজেস বা ডিসঅ্যাডভান্টেজেস। যখন এরকম কোনো একটা টপিকের অ্যাডভান্টেজেস বা ডিসঅ্যাডভান্টেজেস থাকবে, তখন আমরা সাধারণত এইভাবে সিকোয়েন্সগুলো মেনটেন করব। প্রথমত এর দ্বারা আমরা কল করতে পারি, সেকেন্ডলি এর দ্বারা আমরা সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারি, থার্ডলি এর দ্বারা মূলত আমরা যে কোনো খবর দ্রুত পেয়ে যেতে পারি। তো এরকম যখন আমরা সিকোয়েন্স ইউজ করবো তখন আমরা কী করবো, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি এগুলো আমরা ইউজ করতে থাকবো। এরপরে আমরা চাইলে ইনফ্যাক্ট, মোর ওভার, ফার্দার মোর বা বিসাইডস এই 4টি কানেক্টরও আমরা ইউজ করতে পারি। এগুলির ব্যবহার আমরা যখন এখন প্র্যাকটিস করতে আসবো তখন তুমি আরও ক্লিয়ার ভালোভাবে বুঝবে, তখন আরও ক্লিয়ার হবে। ঠিক আছে, এগুলো মুখস্থ করে ফেলতে হবে। এটা তো মুখস্থ করার কোনো বিষয় নয় যে ফার্স্টলি সেকেন্ডলি এটা পারবে, মুখস্থ করতে হবে এই সিকোয়েন্সটি, যে প্রথমে ইনফ্যাক্ট, তারপর মোর ওভার, তারপর ফার্দার মোর, তারপর বিসাইডস, কয়বার পড়লেই মাথায় চলে আসবে। এরপরে যখন কোনো একটা রেজাল্ট দিবে, যেমন আমরা বলি অনেক বেশি মোবাইল ফোন ইউজ করার কারণে আমাদের চোখের ক্ষতি হয়, তাহলে আমরা এখানে বলবো অ্যাজ আ রেজাল্ট, এবং এর ফলাফলে আমাদের চোখের ক্ষতি হয়। যখন আমরা কোনো একটা ফলাফল প্রকাশ করি তখন আমরা সেখানে কি করব, অ্যাজ এ রেজাল্ট এই কানেক্টরটা ইউজ করব। আবার দেখবে যে যখন কোনো একটা লাইন দিয়েছে, এরপরে এই লাইনের গুরুত্ব বোঝানোর জন্য আবার আরেকটি লাইন অ্যাড করেছে, অর্থাৎ কোনো একটা টপিকের মূলত গুরুত্ব বোঝাচ্ছে, সিগনিফিকেন্স বোঝাচ্ছে, তখন আমরা সেখানে মোস্ট ইম্পর্টেন্টলি বা ট্রুলি এই দুইটি কানেক্টরসের মধ্যে যে কোনো একটি ইউজ করব। এরপরে কন্ট্রারি যখন বলবে, যেমন ভালো স্টুডেন্টরা মূলত মোবাইল ফোন সঠিকভাবে ইউজ করে, অন্যদিকে খারাপ স্টুডেন্টরা মোবাইল ফোনকে সঠিকভাবে ইউজ করতে পারে না। তাহলে এই ক্ষেত্রে আমরা তখন এই ক্ষেত্রে যখন অন্যদিকে শব্দটি আসবে বা বৈপরীত্য প্রকাশ করবে, তখন আমরা সেখানে কি ইউজ করব, কন্ট্রারি ক্ষেত্রে অন দ্য আদার হ্যান্ড ইউজ করব। এখন অনেকের কাছে এগুলো অনেক কঠিন লাগতে পারে, এগুলো সহজ হয়ে যাবে যখন প্র্যাকটিস করতে আসবে, তুমি বলবে যে কানেক্টরস তো একদম সহজ। আমি এগুলো কেন অ্যাড করেছি, কারণ যখন বোর্ড কোয়েশ্চেন তুমি সলভ করতে যাবে তখন সবচেয়ে বেশি ইউজ হয় কিন্তু এই কানেক্টরগুলো, এবং এগুলো দিকে তোমার সবচেয়ে
বেশি আসার সম্ভাবনা রয়েছে। তোমাকে বোর্ড পরীক্ষায় একটি প্যাসেজ দিবে এবং সেই প্যাসেজের কয়েকটি লাইন তোমাকে সিকোয়েন্সের উপর থাকবে, কয়েকটি লাইন সেটার রেজাল্টের উপর থাকবে, কয়েকটি লাইন সিগনিফিকেন্সের উপর থাকবে, আবার কয়েকটা লাইন কন্ট্রারি এরকম থাকবে। এর বাইরেও তোমার আরও কিছু কানেক্টরস তোমার দরকার হবে। এখানে আরও অনেকগুলো কানেক্টর শেখা যায়, কিন্তু তোমরা যারা এই টপিকটা প্রতি মানে এই টপিকটা আগে পড়োনি বা এই টপিকটাতে তোমাদের সবচেয়ে বেশি সমস্যা, তা আমি তোমাদের উদ্দেশ্যে তোমরা যাতে সর্বোচ্চ কমন পাও, তাই আমি এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কানেক্টরস এই কয়েকটি কানেক্টরস আমি অ্যাড করেছি। ইনশাল্লাহ এগুলো দিয়ে হবে, 90%-এ মিলে যাবে। তাই দেখো, যখন কোথাও কিনতে গেলে তো বাংলা সবাই জানো, আশা করি আর বলতে হচ্ছে না। তবে এখানের মধ্যে রেদার এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, হাউএভার এটাও গুরুত্বপূর্ণ। এগুলো কখন ইউজ করতে হবে, এটা প্যাসেজ যখন সলভ করবো তখনই বুঝবে। রেদার মানে হচ্ছে বরং বোঝায়, আর হাউএভার হচ্ছে যাই হোক, এরপর অন্য একটা টপিকে এভাবে যায়, তখন এই কানেক্টগুলো আমরা ইউজ করি। বাট, ইফ, অ্যাজ, সো, ফর এক্সাম্পল, অ্যান্ড। তাহলে তোমাদের কাজ হবে প্রথমত এই কানেক্টরসগুলো খাতায় লিখে রাখা, অথবা খাতায় না লিখলেও মাথায় যাতে এগুলো সেট থাকে যে আমি কানেক্টর যখন সলভ করতে যাব এইগুলোই আমার দরকার হবে। এর বাইরেও আরও অনেকগুলো কানেক্টরস, আসলে কানেক্টরসের শেষ নেই, অনেকগুলো রয়েছে। তবে এখন তো তোমাকে বিস্তারিত শেখার সময় নেই, আর আমিও বিস্তারিত এখন শেখাতে চাচ্ছি না, কারণ তোমাকে শিখতে হবে যেটা গুরুত্বপূর্ণ সেটাই। আচ্ছা, এরপর আসি। প্রথম আমরা সলভ করবো ঢাকা বোর্ডের, এগুলো কিন্তু 2023 সালের প্রশ্ন, যেগুলো বিগত তোমাদের সেশনের আগের সেশনের প্রশ্নগুলো কিন্তু এইগুলি পড়তে হবে, কারণ এরকম স্টাইলে এগুলো যে স্টাইলে এসেছে এই স্টাইলে কিন্তু তোমাদের বোর্ড প্রশ্ন হবে। এক্ষেত্রে প্রথম আসি ঢাকা বোর্ডের প্রশ্ন। হ্যাপিনেস ইজ এ রিলেটিভ টার্ম, অর্থাৎ একটা আপেক্ষিক ব্যাপার। এখন আপেক্ষিক ব্যাপার এই শব্দটা লাইনটার অর্থ যদি একটু বলি, ধরো তোমার কাছে যে গান তোমার কাছে ভালো লাগে সেটা আরেকজনের কাছে ভালো নাও লাগতে পারে। আবার তোমার কাছে যে পেন্সিলটি ভালো লাগে সেটা আরেকজনের নিকট ভালো নাও লাগতে পারে। তো এগুলো হচ্ছে আপেক্ষিক বিষয়, এগুলোকে বলে কি আপেক্ষিক বিষয়। তো যার যার অবস্থা, যার যার চয়েসের উপর এগুলো নির্ভর করে। এখন এখানে বলেছে হ্যাপিনেস ইজ এ রিলেটিভ টার্ম, ঠিক আছে, ইট ডিপেন্ডস আপন সাম ফ্যাক্টরস। তাহলে প্রথমে এখানে বলা হচ্ছে এক্ষেত্রে কানেক্টর সলভ করার ক্ষেত্রে তোমার আগে মেন যে বিষয়টা বুঝতে হবে সেটা হলো কনটেক্সট বুঝতে হবে। এখন কনটেক্সট বোঝার জন্য তোমাকে প্যাসেজটা 2 বা 3 বার পড়তে হবে। এখন তুমি যদি প্রশ্ন সলভ করতে করতে অভ্যস্ত হও, তাহলে 2-3 বার না, একবার পড়লেও হবে, বা পড়তে পড়তে সলভ করে গেলেও হবে। এখন দেখো, হ্যাপিনেস ইজ এ রিলেটিভ টার্ম গেল, এ ড্যাশ ইট ডিপেন্ডস আপন সাম ফ্যাক্টরস, বি ড্যাশ কন্টেনমেন্ট ইজ দ্য কে টু হ্যাপিনেস। আচ্ছা, তাহলে হ্যাপিনেস হলো একটি রিলেটিভ টার্ম, এটা মূলত কিছু ফ্যাক্টরসের উপর কী করে ডিপেন্ড করে। আচ্ছা, কিছু ফ্যাক্টরসের উপর ডিপেন্ড করে। এখন এখানে আমরা যে কানেক্টরস ইউজ করবো সেটা হলো অ্যাজ, আমরা এখানে বলেছে অ্যাজ ইউজ করে, বা তুমিও এখানে অন্য একটি কানেক্টর, যেমন এখান থেকে যে কোনো একটি কানেক্টর তুমি ইউজ করতে পারো। ইনফ্যাক্ট আমরা এখানে কি ইউজ করতে পারি, ইনফ্যাক্ট ইউজ করতে পারি। দেখো, ইনফ্যাক্ট আমরা কেন ইউজ করবো, তুমি এখানে অ্যাজ ইউজ করতে পারো, বা দেখো আমরা ধরো যদি আমি এবার বলি হ্যাপিনেস একটা রিলেটিভ টার্ম, কেন, কারণ এটি মূলত বিভিন্ন ফ্যাক্টরসের উপর কী করে ডিপেন্ড করে। যদি তুমি প্যাসেজের অর্থ এভাবে দিতে চাও, তাহলে তুমি সেখানে দিবে অ্যাজ শব্দের অর্থ কি, অ্যাজ শব্দের অর্থ হচ্ছে যেহেতু এটি মূলত কিছু ফ্যাক্টরসের উপর ডিপেন্ড করে। অথবা তুমি এরকম দিতে পারো ইনফ্যাক্ট, এখানে ইনফ্যাক্ট এটা হচ্ছে মূলত সিকোয়েন্সের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আবার ইনফ্যাক্টেরটা একটু বলছি আলাদাভাবে, কারণ এটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। ধরো তুমি একটা লাইন লিখেছো, এরপরে এই লাইনের আরও কিছু তথ্য দিয়ে তুমি আরেকটা লাইন লিখেছো, এবং এই যে লাইন লিখেছো দ্বিতীয় নাম্বার লাইন, এটা মূলত এই প্রথম লাইনের গুরুত্বকে আরেকটু বাড়িয়ে তোলে। যেহেতু বাড়িয়ে তোলে, তখন আমরা সেখানে কী ইউজ করবো, ইনফ্যাক্ট ইউজ করব। তাহলে এই ক্ষেত্রে আমরা এখানেও কী করব, ইনফ্যাক্ট ইউজ করব। ইনফ্যাক্ট এছাড়াও ইট ডিপেন্ডস আপন সাম ফ্যাক্টরস। এবং তাহলে এখানে আমরা কানেক্টর ইউজ করতে পারি, হয় অ্যাস ইউজ করবো, অথবা ইনফ্যাক্ট ইউজ করতে পারবো, এটা সমস্যা নেই। এখন অনেকের নিকট একটু কঠিন লাগবে না একটু। আমরা এখানে যে বোর্ড কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করবো, আশা করি ক্লাস শেষে তোমার এটা সহজ হয়ে যাবে। এইভাবে আমরা প্রতিটা টপিক শেষ করছি। তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছো, সাবস্ক্রাইব করে রাখি, আর যদি ফেসবুকে এই ভিডিওটা দেখে থাকো তাহলে ফলো দিয়ে রাখিও, ঠিক আছে, যাতে নতুন ভিডিও তোমার কাছে দ্রুত চলে আসে। আচ্ছা, তাহলে এরপরে দেখো, কন্টেনমেন্ট ইজ দ্য কে টু হ্যাপিনেস। আচ্ছা, এখানে একটা জানার বিষয় রয়েছে। দেখো, এখানে বলা হচ্ছে কিছু ফ্যাক্টরের উপর এটা ডিপেন্ড করে। তাহলে এই যে কিছু ফ্যাক্টর যেটা বলেছে, এরপর লাইন থেকে মূলত সেই ফ্যাক্টরগুলো কী কী তা তোমাকে কী করতে থাকবে,
তোমাকে বলতে থাকবে, এগুলো তোমাকে বিশ্লেষণ করতে থাকবে। এখন তোমাকে দেখতে হবে এখানে মূলত কয়টা রয়েছে। ধরো এখানে ফ্যাক্টরস আমি প্রথমে পাচ্ছি কন্টেনমেন্ট, মানে আত্মতুষ্টি থাকা, নিজের থেকে যা আছে তার উপর কী থাকা, সন্তুষ্ট থাকা। এটি হলো আমাদের প্রথম কি ফ্যাক্টরসের 1 নম্বর ফ্যাক্টর আমি পেলাম। আর আছে কিনা দেখতে হবে। কন্টেনমেন্ট ভ্যারিজ ফ্রম পার্সন টু পার্সন, এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। বেগার মে বি কন্টেন্টেড উইথ অনলি 10 টাকা এটসেট্রা এটসেট্রা। এরপরে না, এখানের মধ্যে একটা জিনিস ভাইয়া দেখো, কন্টেনমেন্ট যেহেতু রয়েছে তাহলে এই ক্ষেত্রে ফ্যাক্টরস যদি এখানে যদি তোমাকে কয়েকটা ফ্যাক্টরস দিত, ধরো প্রথমে দিল কন্টেনমেন্ট, তারপর দিল ধরো সততা, অর্থাৎ হ্যাপিনেস যেগুলোর উপর ডিপেন্ড করে, অর্থাৎ আমাদের যে মনের যে সুখ, এই সুখ আসলে থাকে কেমনে বা আসে কেমনে। প্রথম হচ্ছে নিজের যা কিছু আছে তা নিয়ে সন্তুষ্ট থাকে এক। তারপর ধরো দিল তোমাকে যারা অনেস্ট থাকে, সৎ থাকে, তাদের এটা সত থাকে। তারপর যারা পাইওয়াস হয় অর্থাৎ ধার্মিক হয়, তাদের হ্যাপিনেস থাকে হৃদয়ে। তার এরকম ধরো কয়েকটা ফ্যাক্টরস তোমাকে দিতে থাকলো। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তখন আমরা এখানে কি ইউজ করবো, আমি বলেছিলাম যখন এরকম সিকোয়েন্স দিবে, সিকোয়েন্স, তখন আমরা এখানে কি ইউজ করবো, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি ইউজ করবো। এখন তবে এই প্যাসেজের ক্ষেত্রে একটু ব্যতিক্রম পেয়েছি, এখানে কন্টেনমেন্ট ছাড়া আর কোনো ফ্যাক্টরস দেয় নাই, এবং এই কন্টেনমেন্টকে মূলত এটা পুরো ব্যাখ্যা করছে। এখন এটা কেমনে বলেছি, আমি মূলত প্যাসেজটা পড়েছি তাই এখন তোমাকে বলছি, তাই তোমাকে প্যাসেজটা পড়তে হবে। তাহলে যেহেতু এখানে শুধু একটাই সিকোয়েন্স আছে, তাহলে আমরা এখানে আর ফার্স্টলি সেকেন্ডলি এগুলোতে যাবো না। এখানে এটা ওরা শুধু শুধু দিয়েছে, এখানে এটাতে যাবো না আমরা এখানে যেহেতু আমরা অ্যাস ইউজ করেছি, আমরা এখানে আবার এখানে কি করব, ইনফ্যাক্ট ইউজ করব। অর্থাৎ যদি এটা ইউজ না করো তাহলে এর পরেরটা আমরা ইউজ করবো যে ইনফ্যাক্ট থেকে আমরা বলবো। তাহলে আমরা বললাম ইনফ্যাক্ট কন্টেনমেন্ট ইজ দ্য কে টু হ্যাপিনেস। গেল, কন্টেনমেন্ট ভ্যারিজ ফ্রম পার্সন টু পার্সন। আচ্ছা তাহলে মূলত কন্টেনমেন্ট এটা হচ্ছে কি হ্যাপিনেসের চাবিকাঠি, এখানে বলা হচ্ছে চাবিকাঠি। যাই হোক, কন্টেনমেন্ট মূলত একটা পার্সন থেকে আরেকটা পার্সন কী করে, ভ্যারি করে। অথবা মানে আমরা এটাও অ্যাড করতে পারি যে কিন্তু কন্টেনমেন্ট একটা পার্সন থেকে আরেকটা পার্সন কী করে, ভ্যারি করে। তাহলে আমি এখানে দুইটা ওয়ার্ড বলেছি, যাই হোক বা কিন্তু। তাহলে কিন্তু যদি বলি আমরা এখানে কি ইউজ করতে পারি, বাট ইউজ করতে পারি। কি ইউজ করতে পারি, বাট। আমি বলছি অনেকে হতাশ হয়ে যাও যখন টেস্ট পেপারে সলভ করতে যাও, টেস্ট পেপারে সলভ করো তুমি একটা আনসার দিয়ে, কিন্তু টেস্ট পেপারে যে আনসার থাকে সেখানে থাকে আরেকটা আনসার। এটা কেন হয় আমি তোমাকে বলি। কিন্তু আমি এখানে দুইটা কানেক্টর পেয়েছি ইউজ করার মতো, এখানে পাচ্ছি কয়টা, দুইটা। তাহলে এখন তোমাকে ধরো বইয়ে শুধু হাওয়া দেওয়া রইলো, তোমার মাথায় আসলো বাট, কিন্তু তোমার বাটটাও কিন্তু সঠিক। তাই আমি বলছি এগুলো বাংলা করে যদি সঠিক ওয়ার্ডগুলো বসাতে পারো, শুধু এই ওয়ার্ডগুলো মাথায় রেখে, তাহলে ইনশাল্লাহ এখান থেকে তুমি আনসারটা হয়ে যাবে এবং তুমি ভালো নাম্বার পেয়ে যাবে। মনে রেখো টিচার কিন্তু বোর্ডের টিচার, উনি কিন্তু আবার টেস্ট পেপারের আনসার দিকে যে খাতা কাটবে তাও নয়, বরং তোমার আনসার যদি সঠিক হয় তোমাকে নাম্বার দিয়ে দিবে। তাহলে এই ক্ষেত্রে আমি কি বলছিলাম, তাহলে আমরা এখানে বললাম বাট দিতে পারি বা হাওয়েভার দিতে পারি। হাওয়েভার বা বাট কন্টেনমেন্ট ভ্যারিজ ফ্রম পার্সন টু পার্সন, এটা ভ্যারি করে। এখন যেহেতু আমি বলেছি আসলে কন্টেনমেন্ট যে শুধু একরকম, এটা যে একটা নির্দিষ্ট ধারণা তা নয়, এটা এক একজনের কাছে এক এক রকম হতে পারে আত্মতুষ্টি। কেমন দেখো, যেমন আমি তোমাকে বলি একজন বিগ কুক সে মূলত 10 টাকায় কি হতে পারে, সন্তুষ্ট হতে পারে, কিন্তু একজন যে ধনী ব্যক্তি সে 1 মিলিয়ন টাকায়ও সন্তুষ্ট হতে পারে না। আচ্ছা তাহলে আমি এগুলো কিন্তু উদাহরণ হিসেবে বলছিলাম, ভালো করে দেখো আমার কথা যখন শুরু করেছিলাম তখন কি বলেছিলাম। ধরো আমি তোমাকে বলি প্রথম একজন ভিখারি ধরো সে 10 টাকায় সুখী হতে পারে। তাহলে আমি তোমাকে বলছি এটাকে একটু উদাহরণ হিসেবে বলছি না, এই যে কন্টেনমেন্ট ভেরি যে করে, এটা একটু উদাহরণ দিলাম না এখানে দুইটা লাইনে। তাহলে এই ক্ষেত্রে উদাহরণের ক্ষেত্রে আমরা এখানে কি ইউজ করবো, ফর এক্সাম্পল ইউজ করবো। ফর এক্সাম্পল আমরা ইউজ করবো, এখন সহজ না দেখো। ফর এক্সাম্পল এ বিগার মে বি কন্টেন্টেড উইথ 10 টাকা। তাহলে এখন যদি আমি বাংলা করি, উদাহরণস্বরূপ একজন ভিক্ষুক মূলত 10 টাকায় সন্তুষ্ট হতে পারেন। এখানে এরপরের লাইনে আমার মুখে চলে আসতেছে কি, কিন্তু একজন ধনী 10 লক্ষ টাকায়ও সন্তুষ্ট হতে পারে না, কিন্তু চলে আসতেছে। তা আমরা কি ইউজ করবো, বাট ইউজ করবো। তবে এখানে একটা বিষয় আমরা ইউজ করতে পারি, বলেছিলাম এই যে কন্ট্রারি, এটা তো বলেছিলাম এই যে ভালো স্টুডেন্ট খারাপ স্টুডেন্ট একটু উদাহরণ দিয়েছিলাম না। তাহলে আমরা এখানে কি ইউজ করবো, অন দ্য আদার হ্যান্ড ইউজ করবো। যদি এখানে তুমি বাট ইউজ করে থাকো তাহলে আমার পরামর্শ থাকবে পরেরটা আবার বাট না দিয়ে এখানে যেহেতু তোমার অপশান রয়েছে অন দ্য আদার হ্যান্ড, এটা ইউজ করবে। আমরা এখানে ইউজ করতে পারি অন দ্য আদার হ্যান্ড এ ওয়েলদি পারসন মে বি ডিস্যাটিসফাইড ইভেন আফটার গেটিং 1 মিলিয়ন টাকা। গেল, এফ ইট ইজ সেইড দ্যাট কন্টেনমেন্ট ব্রিংস হ্যাপিনেস। তাহলে এখন এখানে এ লাইনে দেওয়া হচ্ছে কি এটার তাহলে উদাহরণটা শেষ। এখন এখানে শুরু হয়েছে কি, কন্টেনমেন্ট মূলত হ্যাপিনেস আনে, মানে যে আত্মতুষ্টি তা মূলত কি আনে, সুখ আনে, হ্যাপিনেস আনে। তাহলে এখন দেখো এইখানে আমরা এখানে বলতে পারি
সো ইট ইজ সেইড যে তাই এইটা বলা হয় যে তাই বলা হয় যে কন্টেনমেন্ট হ্যাপিনেস মূলত ব্রিং করে। এখন দেখো এখানে আমরা সো ইউজ করতে পারি, তবে আনসারে দেওয়া হচ্ছে কি অ্যাজ এ রেজাল্ট। এটা তুমি তোমার মতো করে ইউজ করতে পারবে, এটা সমস্যা নেই। আমরা এখানে সো বলেছি, ওরা বলছে অ্যাজ এ রেজাল্ট, সমস্যা নেই, এটা অ্যাড করতে পারবে। তাহলে সো ইট ইজ সেইড দ্যাট কন্টেনমেন্ট ব্রিংস হ্যাপিনেস। জি, উই মাস্ট লার্ন টু বি কন্টেন্টেড উইথ হোয়াট উই হ্যাভ। তাহলে এই ক্ষেত্রে আমরা এখানে বলতে পারি তাই আমাদেরকে যেহেতু এখানে আমরা একটা বলেছি যে কন্টেনমেন্ট মূলত সুখ আনে, তাই আমাদেরকে মূলত কন্টেন্টেড মানে অর্থাৎ এই যে সুখী থাকা, এটা কি হতে হবে, মানে যা আছে তা নিয়ে কি হতে হবে, আত্মতুষ্ট হতে হবে, যা আছে তা নিয়ে আমাদেরকে সুখে থাকতে হবে, এতটুকুই। তাহলে এটা আমরা তাই বলছি। এখন তাই তুমি যদি আগে সো ইউজ করো, তাহলে সো এর একটা সিনোনিম রয়েছে, একটা শর্টকাট নাও, দেয়ার ফর। এটা কি দেয়ার ফর, তাহলে আমরা এখানে কি ইউজ করবো, দেয়ার ফরটা ইউজ করবো। Therefore, we must learn to be contented with what we have. This learning is the simplest way to remain happy. আচ্ছা, তাহলে এখানে দেখো আমি বলছিলাম যে একটা লাইনে আমি যখন বলেছি এর পরের লাইনে যদি এই লাইনটার গুরুত্ব মানে প্রকাশ করা হয়, তো আমরা সেখানে কি ইউজ করব, ইনফ্যাক্ট ইউজ করব বলেছিলাম। তাহলে এখানে কি হবে, ইনফ্যাক্ট। এগুলো আসলে কয়েকবার প্র্যাকটিস করলে তুমি ইজিলি পারবে। এখন হয়তো একটু কঠিন লাগতে পারে, কিন্তু বিশ্বাস করো আমি এখানে সবচেয়ে শর্টকাট উপায় তোমার কানেক্টরস। এখানে তুমি যদি বইগুলো 60টার অধিক কানেক্টরস তুমি পাবে, এতগুলো আসলে মাথায় রাখা সম্ভব হয়। এই ক্ষেত্রে আমি যেই যে মানে যত সহজ করা যায় তোমার সামনে বোর্ড পরীক্ষার একটা ভালো প্রিপারেশনের জন্য যত সহজ করা যায় এইগুলো আমি তত সহজ করে এগুলো মূলত আমি নোট করার চেষ্টা করেছি। তাই আমাদের চ্যানেল আর ফেসবুকে মূলত সাথে দেখেও যাতে আমরা আরও যে টপিক রয়েছে সেগুলো কভার করে ফেলতে পারি এবং একটা ভালো একটা রিভিশন দিয়ে যাতে পরীক্ষা যেতে পারি, পরীক্ষার হলে বসতে পারি আর কি। এর বাইরে আমাদের যদি তোমরা চাও আমরা আরও কিছু ম্যারাথন ক্লাস, ওয়ান শট ক্লাস আনতে পারি, তোমাদের যে টপিকের সমস্যা থাকে সেগুলো কমেন্ট করে বা আমাদের পেজে মেসেজ দিলে আমরা আনবো ইনশাল্লাহ, সেটা সমস্যা নেই। আচ্ছা, তাহলে এরপরে দেখি। তাহলে ইনফ্যাক্ট দিস লার্নিং ইজ দ্য সিম্পলেস্ট ওয়ে টু রিমেইন হ্যাপি। এখানে দেখো আবার এখানে আমার মুখে চলে আসতেছে, দেখো আচ্ছা আগে লাইনটা পড়ে দেখি। উই মাস্ট রিমেম্বার দ্যাট আওয়ার লাইফ ইজ শর্ট। আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে আমাদের জীবন কি হচ্ছে কি, আমাদের জীবন অনেক সংক্ষিপ্ত। ইন দিস শর্ট লাইফ উই ক্যান নট গেট এভরিথিং ড্যাশ উই ওয়ান্ট। মানে এই সংক্ষিপ্ত জীবনে আমরা আসলে যা চাই তা আসলে সম্পূর্ণ পাবো না, এটাই আসলে বাস্তবতা। তাহলে এক্ষেত্রে উই মাস্ট রিমেম্বার দ্যাট আওয়ার লাইফ ইজ শর্ট। তাহলে এখানে আমরা বলতে পারি যে মোস্ট ইম্পর্টেন্টলি, আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি যে মোস্ট ইম্পর্টেন্টলি উই মাস্ট রিমেম্বার দ্যাট, অথবা এটা যেহেতু মাস্ট আছে মিলছে না, তাহলে আমরা এটা বাদ দিলাম। এইভাবে তুমি এইভাবে বের করতে থাকিও। তাহলে আমরা বলতে পারি কি হবে দেখি, উই মাস্ট রিমেম্বার দ্যাট, আমাদের মনে রাখতে হবে যে আমাদের জীবন হচ্ছে কি সংক্ষিপ্ত। তাহলে এই ক্ষেত্রে ওরা অ্যাড করেছে কি অ্যাডিশনালি। এখন এই অ্যাডিশন আমি বলেছিলাম এগুলোর বাইরে এমন কিছু ওয়ার্ড থাকবে যেগুলো আসলে অ্যাড করতে হবে, কিন্তু এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে এই ক্ষেত্রে যখন এরকম আলাদা এগুলো বাইরে যখন ওয়ার্ড পাবে তখন কি করবে, সাথে সাথে এখানে লিখে ফেলবে যে আমরা এখানে দিতে পারি অ্যাডিশনালি। অথবা তুমি এখানে অ্যাডিশনালি এটা ইউজ না করে তুমি এখান থেকে একটা সিলেক্ট করো, এগুলো মূলত গুরুত্বপূর্ণ বোঝায়। অথবা আমরা বলতে পারি যে মোর ওভার, এই যেখানে ইনফ্যাক্ট ইউজ করেছি না, তাহলে আমরা এখানে কি ইউজ করবো, মোর ওভার উই মাস্ট রিমেম্বার দ্যাট আওয়ার লাইফ ইজ শর্ট। তাহলে আমরা এই কয়েকটা কানেক্টরস দিয়ে মূলত আমরা এখানে কি মিলাতে পারছি। তাহলে মোর ওভার উই মাস্ট রিমেম্বার দ্যাট আওয়ার লাইফ ইজ শর্ট ইন দিস শর্ট লাইফ। সো যেহেতু এখানে দেখো প্রথমত আমাদের জীবন সংক্ষিপ্ত, তাই আমাদের জীবন যেহেতু সংক্ষিপ্ত আমরা সব কিছু পাবো না, তাই আমরা এখানে ইউজ করতে পারি সো বা দেয়ারফর ইন দিস শর্ট লাইফ উই ক্যান নট গেট হোয়াট এভরিথিং উই ওয়ান্ট। তাহলে এভরিথিং, তাহলে এখানে একটা দেখো এখানে আমরা কন্ডিশনাল ইউজ করব। যখন এখানে এরকম যদি আমরা দিই ইফ ইউ ওয়ান্ট, যদিও আমরা চাই আমরা সব কিছু পাবো না, তাহলে এক্ষেত্রে এখানে কন্ডিশনাল ইউজ হয়েছে। এবং কন্ডিশনাল যেহেতু হয়েছে এখানে দেখো মডেল ভার্ব ইউজ হয়েছে। কন্ডিশনাল কিন্তু আলাদা বিস্তারিত অনেকগুলো রুলস রয়েছে, একদম সহজ, এখানে আমি আগের ক্লাসে বলছিলাম। আচ্ছা আর বই বিস্তারিত বলছি না। আবার দেখো ইফ ইউ ওয়ান্ট এভরিথিং উই উইল নট গেট হ্যাপিনেস, আমরা যদি সব কিছু খুঁজি আমরা মূলত হ্যাপিনেস পাবো না। আদারওয়াইজ আমরা এখানে বলতে পারি, অথবা রেদার, এখানে দুইটা ওয়ার্ড ইউজ করতে পারি।
দেখো এখানে যখন আমরা কনটেক্সটের সাথে মিলাবো তখন এরকম হয়, যখন আমরা সব কিছু মানে মূলত চাইবো আমরা পাবো না, মানে সুখ পাবো না অন্য এবং রেদার বরং উই উইল বি ফ্রাস্ট্রেটেড বরং, তাহলে এখানে একটা আসতে পারে বরং, বরং আমরা কি হব ফ্রাস্ট্রেটেড, অর্থাৎ আমরা মূলত আরও হতাশ হয়ে যাব। অ্যান্ড উইল প্লাঞ্চ ইনটু, এটা মনে রাখিও গুরুত্বপূর্ণ, প্রিপারেশন প্লাঞ্চ ইনটু দ্য ওয়ার্ল্ড অফ হ্যাপিনেস, স্যাডনেস, অর্থাৎ আমরা দুঃখের পৃথিবীতে মূলত ডুবে পড়বো। তাহলে এক্ষেত্রে এখানে আমরা কি ইউজ করবো বরং, বরং হচ্ছে কি রেদার, রেদার বরং, অথবা আমরা এখানে দিতে পারি আদারওয়াইজ উইল বি ফ্রাস্ট্রেটেড অ্যান্ড উইল বি প্লাঞ্চ ইনটু স্যাডনেস, তবে এখানে বরং এটাই বেশি প্রেফারেবল। অ্যান্ড ড্যাশ it is better to be contented with what we have than to live in eternal sadness, তাহলে এই ক্ষেত্রে তাই অথবা at last, এরকম at lastও দিতে পারো, it is always better to be contented with, তাহলে এই ক্ষেত্রে আমাদের যা কিছু আছে তা নিয়ে মূলত সুখে থাকা দরকার। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে আমরা এখানে কি ইউজ করব, তাই, তাই ইউজ করলে কি হয় সো হয় বা দেয়ারফর হয়। তাহলে এই ক্ষেত্রে একটা বিষয় মাথায় রেখো, এটা কোনো গ্রামাটিক্যাল টপিক নয় যে তুমি এখানে উত্তর একটাই হবে বা তোমার এখানে কোনো কনফিউশন থাকবে না। যদি কানেক্টরসে তোমার কনফিউশন না থাকে তাহলে এটা অস্বাভাবিক ব্যাপার, আর যদি থাকে তাহলে এটা স্বাভাবিক ব্যাপার। এখানে আমরা কতগুলো ওয়ার্ড, একটা ওয়ার্ড পেয়েছি আনসার একরকম, কিন্তু আমরা প্রেফার করছি একরকম, এটাই হবে। এখন পরীক্ষার হলে তুমি কী করবে, সেজন্য কানেক্টরস মাথায় কম নিয়ে যাবে, অর্থাৎ যেগুলো সংক্ষিপ্ত দিয়েছি ওগুলো শিখে যাবে, পাশাপাশি এগুলোর বাইরে যেই কতগুলো নতুন নতুন কানেক্টরস থাকবে ওগুলো খাতে লিখে রাখবে, বিশেষ করে বোর্ড কোয়েশ্চেন জমি যখন সলভ করবে তখন ইনশাল্লাহ এগুলো সহজ হয়ে যাবে, আর তেমন কঠিন লাগবে না। আচ্ছা, এরপরে দেখি ঢাকা বোর্ড তাহলে গেল, এটা কি আর সামারি আসলে দেওয়ার দরকার আছে বলে মনে হচ্ছে না। আচ্ছা দেখি এরপরে রাজশাহী, দ্য গ্রেটনেস অফ এ বুক, মূলত যে বইয়ের যে মহত্ব ডিপেন্ডের সাথে অন বসে, ডিপেন্ডের সাথে আরেকটা ওয়ার্ড মাথায় রেখো রিলাই, এই রিলাই, এটা মাথায় রেখো রিলাই অন, রিলাইয়ের সাথে অন বসে, ডিপেন্ডের সাথে অন বসে, রিলাই অন দ্য অ্যাকসেপ্টাবিলিটি অ্যামং দ্য রিডার্স, অর্থাৎ মূলত পাঠকদের গ্রহণযোগ্যতার উপর ভিত্তি করে একটা বইয়ের মহত্ব তা নির্ভর করে, অর্থাৎ একটা বই কতটুকু মহত্ব হবে সেটা নির্ভর করে মূলত সেই পাঠকদের গ্রহণযোগ্যতার উপর। তাহলে এক্ষেত্রে ডিপেন্ডসের সাথে অন চলে আসছে, তোমাকে এখানে একটা কানেক্টর ইউজ করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা এখানে কতগুলো কানেক্টর ইউজ করতে পারি, যেমন অনলি, মেইনলি, অ্যাকচুয়ালি, জেনারেলি, চারটা রয়েছে, তুমি যেখানে একটা ইউজ করলে হবে। অর্থাৎ এখানে যেমন আমি একটা ওয়ার্ড পেলাম না অনলি, যেটা আমাদের এখানে ছিল না, এটা অ্যাড করিনি কারণ এগুলো খুব সিম্পল কানেক্টরস, এগুলোর বাইরেও কিন্তু আমাকে ইউজ করতে হবে, এটা মাথায় রেখো। তবে এখানে আমরা যখন এরকম ইউজ করতে থাকবো কিছু জেনারেল কানেক্টর যেগুলো মুখে চলে আসে যেন অ্যাড করিনি, যেহেতু অনলি এগুলো একদম সহজ কানেক্টরস, এগুলো জাস্ট খাতায় লিখে রাখো অনলি, তাহলে আমরা একটা পেলাম অনলি, অনলি অন দ্য অ্যাকসেপ্টেবিলিটি অ্যামং দ্য রিডার্স, উই রিড এ বুক ওয়ান্স উই ক্যান ডিসকভার মেনি থিংস, তাহলে এটার বাংলা যদি আমি করি, যদি আমরা একটা বই একবার পড়ি আমরা অনেকগুলো জিনিস ডিসকভার করব, অর্থাৎ পাবার আবিষ্কার করবো। তা আমরা এখানে বলতে পারি ইফ ইউ রিড, আমরা বললাম ইফ যদি, ইফ ইউ রিড এ বুক অনলি, অর্থাৎ একবারের জন্য, ফর অথবা ফর ওয়ান্স দিতে পারো, ফর ওয়ান্স, এটা সুন্দর হয় আমার তো মনে হয়, কারণ অনলি একবার ইউজ করেছি। আমরা এখানে দিলাম ফর ওয়ান্স উই ক্যান ডিসকভার মেনি থিংস ইন ইট, বেসিং অনলি অন রিডিং, অনলি ওয়ান রিডিং, এখানে হয়তো অনলি ওয়ান হবে, একটু টাইপিংয়ে হয়তো সমস্যা রয়েছে। উই ক্যান নট জাস্ট দ্য স্ট্যান্ডার্ডিটি অফ বুট, তাহলে এক্ষেত্রে আমরা এখানে বলতে পারি মানে অর্থাৎ শুধু একবার পরে আমরা মূলত একটা বইয়ের যে স্ট্যান্ডার্ডিটি রয়েছে সেই স্ট্যান্ডার্ডিটিকে মূলত আমরা বিচার করতে পারি না, এরকম হয় তো। তাহলে এই ক্ষেত্রে আমরা এরকম বলতে পারি, এখানে আমরা কিন্তু ইউজ করতে পারি, কিন্তু একবার রিডিংয়ের মাধ্যমে, অর্থাৎ একবার রিডিংয়ের উপর ভিত্তি করে আমরা স্ট্যান্ডার্ডটি বেশি জাজ করতে পারি না, আমরা এখানে বাট ইউজ করতে পারি, অথবা শুধু একবার পরে এটাকে করতে পারি না, তাহলে আমরা এখানে জাস্ট ইউজ করতে পারি, দুইটার মধ্যে একটা দিলে হবে। জাস্ট বেসিং অন রিডিং, আচ্ছা এতটুকু গেল। এ বুক ইজ প্রেজড, ইউ হ্যাভ নো ডাউট দ্য গ্রেটনেস অফ দ্য বুক, এটার বাংলা যদি আমি করি হয় মানে একটা বই এর মূলত যদি খুব ভালোভাবে প্রশংসিত হয় তাহলে সেই বইয়ের মহত্ব নিয়ে মূলত আমাদের কি নয় কোনো সন্দেহের অবকাশ থাকে না। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি এখানে কি দিতে পারি, ইফ যদি বা হয় যখন এ বুক ইজ প্রেজড, আমি বলেছিলাম অনেক বেশিভাবে মূলত কী হয় যখন প্রশংসিত হয়, তাহলে আমরা এখানে দিতে পারি হাইলি, আমি বলেছিলাম না কয়েকটা ওয়ার্ড এগুলোর বাইরে ইউজ করতে হবে, এটা স্বাভাবিক। তাহলে এক্ষেত্রে ইফ এ বুক ইজ প্রেজড হাইলি
We have no doubt about the greatness of the book. The first reading we may not understand a book. মানে আমরা প্রথমবার যখন বই পড়ব তখন প্রথমবারে মূলত আমরা পুরো বইকে মূলত বুঝবো না। তাহলে এই ক্ষেত্রে এটা আমরা যদি এভাবে হয় মানে শুধু একবার পরে আমরা মূলত একটা বই শুধু একবার পরে আমরা একটা বই ভালোভাবে বুঝতে পারবো না। তাহলে এই ক্ষেত্রে আবার এখানে অনলিটা আসতেছে, তাহলে অনলি দ্য ফার্স্ট রিডিং, অনলি থ্রু দ্য ফার্স্ট রিডিং, অনলি থ্রু এখানে একটা ইউজ করতে হবে থ্রু, অর্থাৎ অনলি ফার্স্ট রিডিং আমরা প্রথমবার পড়ে শুধু একবার পড়ে মূলত পুরো বইটিকে বুঝবো না। ইফ ইট ইজ রেড মোর দেন ওয়ান্স উই উইল সি, এখানে কি হবে উই উইল সি ড্যাশ ইট ওয়াজ রিড ড্যাশ প্রেসড। উইল সি আমরা এখানে এটা যদি বাংলা করি এরকম হচ্ছে, আমরা যদি একবারের অধিক সেই বইটি যেটা আসলে মূলত খুব ভালোভাবে প্রশংসিত হয়েছে এই বইটা যদি আমরা একবারের অধিক পড়ি তখন আমরা জানতে পারবো কেন, আমি বলছি কেন ইট ওয়াজ রেড অ্যান্ড এটা কেন পড়া হয়েছিল এবং প্রশংসা করা হয়েছিল। আমি কি বলেছি এবং প্রশংসা করা হয়েছিল। তাহলে এক্ষেত্রে কানেক্টরস ইউজ করা একটা সহজ উপায় হলো এরকম বাংলা যেই ওয়ার্ডগুলো তোমরা দেখছো সেন্টেন্সে নেই কিন্তু তুমি বাংলা করার সময় তোমার মুখে চলে এসেছে, সেই সেন্টেন্সগুলোকে সেই ওয়ার্ডগুলোকে তুমি একটু লিখে ফেলিও অথবা মাথায় রেখো। এখন দেখো উই উইল সি, এখানে কেনর ইংলিশ হচ্ছে হোয়াই, তাহলে উই উইল সি হোয়াই ইট ওয়াজ রিড, এবং আমরা কি বলছি এবং, তাহলে অ্যান্ড এখানে আমরা কি ইউজ করবো অ্যান্ড, উই উইল সি হোয়াই ইট ওয়াজ রিড অ্যান্ড প্রেসড। আশা করি একদম মিলেছে। সো দ্য গ্রেট বুকস আর দোস, এখানে এটা যদি আমরা বাংলা করি এটা হলো যে বইগুলো আসলে মহৎ তারা মূলত এই যে টেস্ট থাকে যে পরীক্ষা থাকে সেই পরীক্ষাটা মূলত পাশ করে। তাহলে আমরা এখানে একটা ওয়ার্ড এসেছে তারা, আমরা এখানে একটা ওয়ার্ড এসেছে কি তারা, তাহলে তারা যদি আসে আমরা এখানে কি বলবো হুইচ, কারণ বইয়ের ক্ষেত্রে তার হু বসবে না, তাহলে ক্ষেত্রে হুইচ হ্যাভ পাসড দ্য টেস্ট অফ টাইম, এতটুকু আসলে বুঝেছি। এরপরে দ্য অ্যাপিয়াল অফ এ গ্রেট বুক ডাজেন্ট ডিক্রিজ। এরপরে এখানে একটা বিষয় থেকে এখানে কি বোঝাচ্ছে দেখো, আসলে যে বই থাকে এই জায়গা থেকে একটু বুঝতে হবে। দেখো যে বইগুলো আসলে যে সময়ের যে পরীক্ষা থাকে সেটা পার করে তারাই মূলত আসলে মহৎ বই হয়। সময়ের পরীক্ষা মানে কি, অর্থাৎ যে বই 1900 সালে খুব জনপ্রিয় ছিল সেটা 2024-এও জনপ্রিয় থাকবে। এই যে টেস্ট যেটা রয়েছে এই টেস্টটা যদি মূলত সে বইটা মূলত পাশ করতে পারে তাহলে সে শতাব্দী পর শতাব্দী জনপ্রিয় থাকবে। তাহলে এই ক্ষেত্রে এই লাইনটা দিয়ে মূলত এই লাইনের গুরুত্ব বুঝিয়েছে, তাই আমরা এখানে ইনফ্যাক্ট ইউজ করবো কি ইনফ্যাক্ট দ্য অ্যাপেল অফ এ গ্রেট বুক ডাজেন্ট ডিক্রিজ, এল ড্যাশ দ্য গ্রেটনেস অফ দ্য বুক ইজ নিউলি ফেল্ট ড্যাশ টাইম পাসেস। তাহলে দ্য গ্রেটনেস অফ দ্য বুক নিউলি ফেল্ট, এখানে একটু হয়তো স্পেলিংয়ের ভুল হতে পারে, এটা সমস্যা, আমরা এগুলো তো আসলে মূল প্রশ্ন থেকে টাইপ করা হয়েছে তাই একটু সমস্যা হচ্ছে। আচ্ছা দেখি, তবে বেশিরভাগ সময় অ্যাকুরেট রয়েছে, এটা সমস্যা নেই। The greatness of book is newly felt time passes, অর্থাৎ মূলত যখন সে বইয়ের আসলে গুরুত্ব বা মহত্ব মূলত যখন সময় পার হয় তখনই মূলত বোঝা যায়, যখন একটা বই মূলত ওল্ড হয় তখনই। তাহলে আমরা এখানে বলতে পারি রেদার বরং একটা, এক্ষেত্রে এই লাইনটা আমি কেন বরং ইউজ করেছি দেখো, এখানে বলা হচ্ছে মূলত সময়ের কারণে আসলে এটার যে অ্যাপিয়াল মানে হচ্ছে গ্রহণযোগ্যতা, আসলে সে গ্রহণযোগ্যতা আসলে কমে না, মূলত বরং সময় যখন পার হয় তখন আমরা সেটা গুরুত্ব বুঝতে পারি। তাহলে বরং এই শব্দটা মাথায় আসেই অবশ্যই, বরং আমরা কি ইউজ করবো রেদার ইউজ করবো, রেদার দ্য গ্রেটনেস অফ দ্য বুক ইজ নিউলি ফেল্ট হোয়েন টাইম পাসেস, যখন সময় পার হয়, এটা তো একদম সহজ। তাহলে এন এর প্যান নাম্বার, সো বা দেয়ারফর এ গ্রেট বুক ইজ ওয়াইডলি রেড অ্যান্ড রিড ইট, অর্থাৎ বারবার পড়া হয় বাই পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড। তাহলে আমি কানেক্টরসের এই ক্ষেত্রে আমি যতটুকু বুঝলাম, কানেক্টরসের জন্য কয়েকটা ওয়ার্ড তোমাকে মাথায় রাখতে হবে। প্রথমত এই ওয়ার্ডগুলো মাথায় রাখতে হবে, দ্বিতীয়ত তোমাকে প্রতিটা লাইনের বাংলা করতে হবে, তৃতীয়ত বাংলা করার সময় যে ওয়ার্ডগুলো আসলে সেন্টেন্সে নেই কিন্তু আমার মুখে সেই ওয়ার্ডগুলো একটু নজর রাখতে হবে, এবং দেখছো সেই ওয়ার্ডগুলো মূলত কানেক্টরস হিসেবে ব্যবহার করা যাচ্ছে সেগুলোকে তুমি কানেক্টরস হিসেবে ব্যবহার করবে। এখানে আসলে কোনো গ্রামাটিক্যাল রুল নেই আমার মতে,
এখানে তোমার প্রয়োগটা জানতে হবে এবং এটা ডিপেন্ডস অন ইউর প্র্যাকটিস। ইউ হ্যাভ টু প্র্যাকটিস মোর অ্যান্ড মোর টু এনশিওর দ্য ফুল মার্কস। ওকে, তাহলে এই ক্ষেত্রে রাজশাহী বোর্ডটা গেল, ঢাকা বোর্ডটা গেল। আশা করি, আমি মনে হচ্ছে তোমরা যারা ভিডিওটা দেখছো ঢাকা বোর্ড তোমাদের নিকট অনেক কঠিন লেগেছে, আমি এটা বুঝতে পারছি। আগে রাজশাহী বোর্ডটা দেওয়া উচিত ছিল। আচ্ছা, এরপরে দেখি ময়মনসিংহ বোর্ড। টাইম কি আজকে সব সময় নিয়ে, এর আগে ছিল হ্যাপিনেস। আচ্ছা, এগুলো সব আপেক্ষিক ব্যাপারগুলো নিয়ে দেওয়া হচ্ছে। দেখি টাইম সময় বা ইটস ভেরি নেচার ইজ ফ্লিটিং, অর্থাৎ টাইম মূলত কী হচ্ছে, ফ্লিট, দৌড়াচ্ছে আর কি। টাইম ওয়ান্স গন ইজ গন ফর এভার। তাহলে এই ক্ষেত্রে একটা জিনিস জায়গাটা বাংলা করি, টাইম তো মূলত ফ্লিটিং, দৌড়াচ্ছে, মানে এগুলো আসলে পার হয়ে যাচ্ছে, বোঝাচ্ছে, দৌড়াচ্ছে না, পার হয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই, তাই মূলত সময় একবার পার হয়ে গেলে আর আসে না, মানে সময় একবার পার হয়ে গেলে তো পার হয়ে গেলে আর আসবে না। তাহলে এখানে আমরা ইউজ করবো দ্যাটস ওয়াই, একদম সহজ। দ্য সিনসিয়ার পিপল রিয়ালাইজ দ্য ভ্যালু অফ টাইম। তাহলে এই ক্ষেত্রে এটা যদি আমরা বাংলা করি, এটা পুরো কনটেক্সটটা পড়ে ফেলতে হবে, তাহলে একদম সহজে বের করে ফেলতে পারবে যে শুধু মূলত যারা সিনসিয়ার মানুষ রয়েছে তারাই মূলত সময়ের কি ভ্যালু বোঝে। তাহলে আমরা এখানে কি ইউজ করবো, অনলি ইউজ করবো, অনলি। নট এভরি ওয়ান ইজ অ্যাওয়ার অফ দ্য ভ্যালু অফ টাইম। মূলত সবাই, কিন্তু সবাই, আমরা এখানে কিন্তু ইউজ করতে পারি, যাই হোক, অথবা কিন্তু, এই দুইটা ইউজ করতে পারি। আমরা এখানে ইউজ করবো বাট ইউজ করতে পারি, বাট নট এভরি ওয়ান, কিন্তু সবাই মূলত কি নয়, টাইমের প্রতি মানে গুরুত্বশীল নয় আর কি। ইট ইজ সেইং দ্যাট মেনি অফ আস ওয়েস্ট টাইম। তাহলে এই যে সেন্টেন্স, এটাকে আসলে গুরুত্ব দিয়ে বলেছে না, তুমি এখানে ইনফ্যাক্ট ইউজ করতে পারো। ইনফ্যাক্ট ইট ইজ সিন দ্যাট মেনি অফ আস ওয়েস্ট টাইম। অথবা এখানে তুমি যদি সেটা ইউজ না করে এখানে বলতে পারি যে আমরা কখনো কখনো দেখা যায়, আসলে কখনো এটা সবসময় দেখা যায়, মেনি অফ আস, আমরা বেশিরভাগই টাইম ইউজ করি। তাহলে আমরা এখানে অফেন ইউজ করতে পারি। এই ওয়ার্ডটা ওখানে ছিল না, তাই এটা তোমাকে অ্যাড করে নিতে হবে আর কি। অফেন, ইট ইজ সিন দ্যাট মেনি অফ আস ওয়েস্ট টাইম we realize the significance of lost time when it is too late. তাহলে এক্ষেত্রে আমরা এখানে এটা যদি বাংলা করি, আমরা মূলত সময় গুচ্ছ তখনই বুঝি যখন এটা পার হয়ে যায়, অর্থাৎ খুব দেরি হয়ে যায়। তখন এই ক্ষেত্রে আমরা এখানে দিয়ে দুর্ভাগ্যবশত, এটা আমরা সাধারণত ইউজ করি দুর্ভাগ্যবশত সময়, মূলত সময়ের গুরুত্ব আমরা তখনই বুঝি। তাহলে দুর্ভাগ্যজনক, এটা বোঝাতে আমরা কী করবো, আনফর্চুনেটলি ইউজ করবো। কী করবো, আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশত। উই রিয়েলাইজ দ্য সিগনিফিকেন্স অফ লস্ট টাইম হোয়েন ইট ইজ টু লেট উই সাফার ইন লাইফ। আচ্ছা, আমি বলেছিলাম যে যখন কোনো একটা ফলাফল বোঝাবে তখন কী হবে, অ্যাজ এ রেজাল্ট বসবে। তাহলে আমরা এখানে কী বলতে পারি, অ্যাজ এ রেজাল্ট উই সাফার ইন লাইফ। এবং ফলশ্রুতিতে আমরা জীবনে কী করি, সাফার, মানে জীবনে মূলত কষ্ট পাই আর কি। অল অফ আস শুড মেক দ্য বেস্ট ইউজ অফ টাইম, নো প্রপার টাইম ম্যানেজমেন্ট। আচ্ছা, দাঁড়াও একটু দেখি। সো আমরা এখানে দিতে পারি সো, তাই, যেহেতু এটা একটা কি বলছে, তাই উই অল অফ আস শুড মেক দ্য বেস্ট ইউজ অফ টাইম। এক্ষেত্রে নো আসবে না, এখানে নো আসবে না, এখানে হবে প্রপার টাইম ম্যানেজমেন্ট ইজ দ্য কে টু সাকসেস ইন স্টুডেন্ট লাইফ। উই ফাইন্ড দ্যাট অ্যান আইডিয়াল স্টুডেন্ট ইজ ওয়ান who makes the best use of time. A lazy student fails to make the grade as he kills time. তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি, এখানে বলা হচ্ছে কি, একজন আদর্শ ছাত্র মূলত টাইমকে কী হতে, মূলত ভালো টাইমের যথাযথ ইউটিলাইজ করে, মানে ব্যবহার করে, ইউজ করে। অন্যদিকে একজন অলস ছাত্র মূলত টাইমকে সে ভালোভাবে ইউজ করে না, ফলে সে টাইমকে কী করে, সে টাইমকে হত্যা করে, পরে টাইম তাকে হত্যা করে। বুঝেছো? তাহলে এই ক্ষেত্রে আমরা এখানে বলতে পারি যে সাধারণত বা ইউজুয়ালি উই ফাইন্ড দ্যাট, সাধারণত আমরা পাই যে উই অ্যান আইডিয়াল স্টুডেন্ট ইজ দ্য ওয়ান হু মেক্স দ্য বেস্ট ইউজ অফ টাইম। যে মূলত সময়কে সঠিকভাবে ইউজ করতে পারে সেই তো আইডিয়াল স্টুডেন্ট। ওকে, এরপরে অন দ্য আদার হ্যান্ড, যেহেতু আমরা এটা কন্ট্রারি বলছি, অন দ্য আদার হ্যান্ড আ লেজি স্টুডেন্ট ফেলস টু মেক দ্য গ্রেড অ্যাজ হি কিলস টাইম। দ্য এটা কী লিখছে, এটা হবে টিচার্স। এটা হবে কি, টিচার্স। এটা একটু ওলটপালট হয়ে গেছে। দ্য টিচার্স অ্যাডভাইস দেয়ার স্টুডেন্টস নট টু ওয়েস্ট টাইম। আমরা এখানে বলতে পারি দেয়ার ফর, তাই তো মূলত এই কারণেই তো মূলত টিচাররা আমাদের কী করে, টাইম ওয়েস্ট না করতে অ্যাডভাইস করে। তাহলে দেয়ার ফর দিতে পারি। দে ওয়ার্ন দ্য স্টুডেন্টস এগেনস্ট দ্যার অ্যাডিকশন টু সোশ্যাল নেটওয়ার্কিং সাইটস অ্যান্ড গেমিং। তাহলে এখানে আমরা একটা দেখো, এই লাইনটার পরে এই লাইনটা একটা সিকোয়েন্স হিসেবে বসেছে, কীরকম, মূলত তিনি টিচাররা মূলত সময় ওয়েস্ট করতে মানা করে এবং মূলত তারা আরও
পাশাপাশি তারা স্টুডেন্টরা যে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোতে টাইম ওয়েস্ট করে সেগুলো থেকেও মূলত কী করে সতর্ক করে। তাহলে এখানে আমরা পাশাপাশি এরকম ওয়ার্ড যখন আসবে তখন আমরা সেখানে মোর ওভার ইউজ করবো বা বিসাইডস ইউজ করবো, মোর ওভার বা বিসাইডস ইউজ করবো। তাহলে এই ক্ষেত্রে মোর ওভার দে ওয়ান্ট দ্য স্টুডেন্টস অ্যাগেন্স্ট দ্যার এডিকশন টু সোশ্যাল নেটওয়ার্কিং সাইট অ্যান্ড গেমিং, স্টুডেন্টস শুড ফলো দ্য অ্যাডভাইস অফ দ্যার টিচার্স। এক্ষেত্রে আমরা এখানে বলতে পারি আমরা এখানে যেহেতু দেয়ার পর আগে ইউজ করেছি আমরা এখানে সো ইউজ করতে পারি বা এরকম বলতে পারি যে ইভেনচুয়ালি বা ধরো আমরা বলতে পারি হ্যাঁ হ্যান্স, এটাও বলতে পারি হ্যান্স, হ্যান্স HEN। আমি মাউস দিয়ে লিখে একটু বানানোর সমস্যা হয়, তাও কিছুটা ইমপ্রুভ হচ্ছে ডেইলি। আচ্ছা হ্যান্স এই ওয়ার্ডটা আমরা ইউজ করতে পারি। হ্যান্স হ্যান্স অর্থ মূলত এটি সেম দেয়ার ফর বা সোয়ের সিনোনিম। তাহলে হ্যান্স মূলত স্টুডেন্ট শুড ফলো দ্য অ্যাডভাইস অফ দেয়ার টিচার্স। এখন যদি টিচারদের অ্যাডভাইস ফলো না করে তারা জীবনে মূলত অনেক কষ্ট পাবে, সাফার করবে। আমরা রেখে বলতে পারি আদারওয়াইজ, অন্যথায়, মানে যদি ফলো না করা কি আদারওয়াইজ কী হবে, দে উইল সাফার ইন দ্য লং রান। তাহলে এতটুকুর মধ্যে আমরা যা বুঝেছি এটা পরে কানেক্টরসের ক্ষেত্রে কোনো গ্রামাটিক্যাল রুলের ক্ষেত্রে ডিপেন্ড করে যে কোনো পরীক্ষা হলে তোমাকে কনটেক্সট বের করতে হবে, বাংলা কনটেক্সট বের করতে হবে, বেশি না 10টা বা 12টা কানেক্টরস মাথায় রাখতে হবে, তাও যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি আরও কিছু কানেক্টরস তোমার মাথায় চলে আসবে অটোমেটিক, কারণ এগুলো আমরা সাধারণত ডেইলি লাইফ ইউজ করি। তাহলে এক্ষেত্রে তোমরা একটা কাজ করবে, এই ভিডিওটি শেষ করে 30টা মতো কানেক্টরসের বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করবে। আমি গত ক্লাসে বলেছিলাম মডিফায়ারে 30টা ক্লাস প্র্যাকটিস করতে, কে করেছো একটু কমেন্টে জানাইও। এক্ষেত্রে আজ কানেক্টরসের 30টা কোয়েশ্চেন সলভ করে ফেলবে। এখনও তো সময় রয়েছে আরও কয়েকদিন, 10-12 দিন যা সময় রয়েছে। আর তোমরা যারা 25 ব্যাচ রয়েছো, 25 ব্যাচের কাজ থাকবে এই ক্লাসটা শেষে সুন্দর করে বোর্ড কোয়েশ্চেন সলভে যাবে। তোমাদের টার্গেট থাকবে 60টা, যে 60টা মতো তো থাকে সাধারণত গাইডে বা টেস্ট পেপারে, এগুলো শেষ করা। আর মূলত যারা 24 ব্যাচ স্টুডেন্ট তারা আমরা তো বোর্ড কোয়েশ্চেন সলভ করলে এনাফ হবে। অনেকে তো এতদিনে কলেজ কোয়েশ্চেন শেষ করে ফেলেছো, তোমাদের জন্য শুভকামনা থাকবে, অবশ্যই ভালো করবে ইনশাল্লাহ পরীক্ষায়। আর তোমরা যারা এতদিন করো নাই দ্রুত শেষ করার ট্রাই করবে সময় ওয়েস্ট না করে। তাহলে আর 25 ব্যাচ স্টুডেন্টরা কটা 60টা কোয়েশ্চেন সলভ করে হবে। আর 26 ব্যাচ স্টুডেন্ট যদি কেউ দেখে থাকো তাহলে তুমি ধরে নাও তুমি লেজেন্ড, অনেক দ্রুত এই ক্লাসগুলো করা শুরু করে দিয়েছো, তোমাকে শুরু থেকে অভিনন্দন। তাহলে এতটুকু থাকবে আমাদের এই ক্লাস, আজকে এতটুকুই দিয়ে শেষ। এরপর আমরা নেক্সট ক্লাসে নতুন টপিক নিয়ে ইনশাল্লাহ আলোচনা করবো। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।